ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি আরানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ কয়েকদিন ধরে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার দুপুর প্রায় 2টার দিকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী হাদির ব্রেনে অত্যন্ত জটিল একটি অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকেরা। ব্রেন স্টেমে আটকে থাকা গুলির একটি অংশ অপসারণের জন্যই এই অস্ত্রোপচারটি বিবেচনায় নেওয়া হয়। চিকিৎসকদের ভাষায় এটি ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানো একটি সিদ্ধান্ত। পরিবারের সম্মতিতেই শেষ পর্যন্ত অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু ভাগ্য আর সহায় হলো না। হাদি আর ফিরে এলো না। মৃত্যুকালে তার পাশেই ছিল তার 2 ভাই। পরিবারের আরেক সদস্য আজ রাতে সিঙ্গাপুরে পৌঁছানোর কথা ছিল। এর আগে বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। সে সময় তিনি গণমাধ্যমকে জানান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। ঢাকায় হাদির চিকিৎসায় যুক্ত থাকা ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জন ডক্টর আব্দুল আহাদ জানান গতরাতে হাদির একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। পাশাপাশি তার শরীরে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এসব কারণে রাতেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেস উইং থেকে গত রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হাদির অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন বলা হয়। বিষয়টি নিয়ে রাতে দায়িত্বশীল উপদেষ্টারা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। সরকারিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠানো হয়, তবে শেষ পর্যন্ত তাকে ফিরতে হচ্ছে হাদির মরদেহ নিয়েই। বৃহস্পতিবার সকাল 11টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকেও হাদির সর্বশেষ অবস্থা ও করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। একই সঙ্গে হত্যাচেষ্টা এবং এর সঙ্গে জড়িতদের ধরার বিষয়ে অগ্রগতি তুলে ধরা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানানো হয়। সংশ্লিষ্টরা দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ আদায়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেন শরীফ ওসমান হাদি। এরপর দুপুর আনুমানিক 2:20 সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে অস্ত্রোপচারের পর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজ তিনি ইন্তেকাল করেছেন। সমর্থকরা বলছেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানই তাকে টার্গেটে পরিণত করেছে। তারা এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন, যদিও এসব অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে তদন্তাধীন। একজন মেধাবী, সাহসী ও আপোষহীন কণ্ঠস্বর হারানো দেশ। অনেকের চোখে তিনি শহীদ, একটি আন্দোলনের প্রতীক। আল্লাহ তাআলা জুলাই বিপ্লবী শরীফ ওসমান বিন হাদিকে শহীদ হিসেবে কবুল করুন। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। শরীফ ওসমান বিন হাদির রক্ত বৃথা যাবে না, এমন প্রত্যয় এখন তার সহযোদ্ধা ও সমর্থকদের কণ্ঠে কণ্ঠে। তারা বলেছেন এই শাহাদতী ভবিষ্যৎ সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। খুনিদের বিচার ও তাদের মদতদাতাদের জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ভূমি শান্ত হবে না। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, অতীতে যারা হাদির উপর হামলার ঘটনায় উল্লাস করেছেন কিংবা নীরব সমর্থন দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তাদের ভূমিকার বিষয়ে জাতির সামনে প্রশ্ন তোলা হবে। এর আগে ইনকিলাব মঞ্চ একাধিকবার জানিয়েছিলেন ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয় এবং দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। তবে আল্লাহর ফয়সালা অন্যরকম ছিল। ইনকিলাব মঞ্চের ঘোষণায় বলা হয়, যদি ওসমান হাদি শহীদের কাতারে শামিল হন, তবে দেশের স্বাধীনতাকামী ও মুসলিম জনতাকে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে। খুনিদের গ্রেফতার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির কথাও জানানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্তরা যদি দেশের বাহিরে পালিয়ে যায়, তবে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার দাবি তোলা হবে। ওসমান হাদির শাহাদাতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তার পরিবার, বিশেষ করে তার 10 মাস বয়সী শিশু সন্তান, যে আর কোনোদিন বাবাকে বাবা বলে রাখতে পারবে না। এ প্রসঙ্গে আল কোরআনে সেই বাণী স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর পথে যারা নিহত হন তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। শরীফ ওসমান হাদি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ছিলেন। 6 ভাই বোনের মধ্যে হাদি সর্বকনিষ্ঠ। হাদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেছিলেন নলছিটির একটি মাদ্রাসা থেকে। সেখান থেকে তিনি 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে 4র্থ শ্রেণীতে ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি আলিম পরীক্ষা সম্পন্ন করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পরবর্তীকালে হাদি ঢাকা রামপুরা এলাকায় বসবাস করতে শুরু করেন। জুলাই আন্দোলনের
আন্দোলনের সময় তিনি স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রামপুর এলাকায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালে জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া হাদিকে অন্যতম তরুণ নেতৃত্বের একজন হিসেবে বিবেচনা করা হয়। 2025-এ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে তাকে প্রধান নেতৃত্বের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে ইনকিলাব মঞ্চকে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারে অধীনে থাকা সংগঠনগুলোর একটি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে গঠিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির হাত ধরে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন, যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায় বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে। 1993 সালে জন্ম নেওয়া এই তরুণ 32 বা 33 বছর বয়সে সংক্ষিপ্ত জীবনে দেশজাতীয় উন্মার জন্য যে প্রভাব ও দৃষ্টান্ত রেখে গেছেন তা অনেক তথাকথিত প্রতিষ্ঠিত বিত্তবান ও উচ্চ ডিগ্রিধারীর পক্ষে সম্ভব হয়নি। ইতিহাস সাক্ষ্য দেয় অগণিত মানুষ ক্যারিয়ার, সম্পদ ও প্রতিষ্ঠার পেছনে ছুটে নীরবে হারিয়ে গেছে, কিন্তু জাতির জন্য কোনো ছাপ রেখে যেতে পারেনি। কিন্তু ওসমান হাদিরা যুগে যুগে এসে আমাদের শেখান কিভাবে চোখ খুলে তাকাতে হয়। তারা আমাদের শেখান জীবনের সার্থকতা কোথায়, জীবনের সত্যিকারের দর্শন কি। আজ চারপাশ তাকিয়ে আমরা ন্যূনতম লোভ জাগে না, আজ চারপাশে তাকিয়ে আর ন্যূনতম লোভ জাগে না, না পদে, না প্রতিষ্ঠায়, না এস্টাবলিশমেন্টে। লোভ জাগে কেবল ওসমান হাদিদের জীবনের দিকে তাকালে, যে জীবন দেশ ও উন্মার জন্য ইম্প্যাক্ট তৈরি করে, যে ক্যারিয়ার দেশকে নাড়াতে পারে, যে প্রতিষ্ঠা মানুষের বিবেককে জাগাতে পারে না, যে সাফল্য যুগের স্মৃতিতে দাগ কাটে না, তার মূল্য আমাদের কাছে কতটুকু। আমার কাছে সফলতার মানদণ্ড একটাই, মানুষ যেন মনে রাখে, যুগ যুগ ধরে মনে রাখে। নিখুঁত অতীতে তাকালে দেখি শরীফ ওসমান হাদিদের মতো এক বিস্ময়কর মাল্টি ট্যালেন্টেড চরিত্র খুব বেশি চোখে পড়ে না। তিনি আবারও আমাদের স্মরণ করিয়ে দিলেন জীবনের প্রকৃত সার্থকতা হলো দেশ ও উন্মার জন্য কিছু রেখে যেতে পারা। ইম্প্যাক্টলেস 50 বছর বাঁচার চেয়ে ইম্প্যাক্টফুল 5 বছর বেঁচে থাকার যে কত বড় গৌরব, হাদিবাই তিনি আমাদের শিখিয়ে গেলেন। আমরা চাই না এসি রুমে নীরবে আসা মৃত্যু, আমরা চাই আধিপত্যবাদ আর বেইনসাফির বিরুদ্ধে দাঁড়িয়ে বুক পেতে বীরের মৃত্যু আলিঙ্গন করতে। ওপারে ভালো থাকবেন, শহীদদের মর্যাদায় থাকবেন। প্রিয় ওসমান হাদি। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা। প্রিয় দর্শক, আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার রুহের মাগফিরাত করে তাকে বেহেশতে নসিব করে এবং তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। পাশাপাশি ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।